বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জীবনের বাঁকে কঠিন সময়, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা একেবারে ভিতরটা ভেঙে চুরমার করে দেয়। এই সময়ের কঠিন ধাক্কায় আমরা অনেক সময় দিশেহারা হয়ে পড়ি। এসব সময় থেকে এর সহজে বেরিয়ে আসা যায় না। সুখের পরে যেন দুঃখ অনিবার্যভাবে এসে হাজির হয়। হয়তো এটাই উপরওয়ালা লিখে দেওয়া নিয়তি। জীবন মানেই তো এই নিয়তির স্রোতে ভেসে চলা, কখনো হাসি, কখনো কান্না, কখনো পাওয়া, কখনো না পাওয়া। তবে এটাও সত্য, অন্ধকারের পরই আসে আলো। খারাপ সময়ে কখনো কখনো নতুন কিছু শেখায়, শক্ত করে তোলে আমাদের, আর পথ দেখায় ভবিষ্যতের। শেখ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অনুভব ঘুমন্ত আয়াতের দিকে তাকায়। মাথা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ঘামে তা যেন মুখের উপর লেপ্টে রয়েছে। অনুভব আয়াতের মায়াবী মুখটার দিকে তাকায়। তখনকার আয়াতের বলাটা বারবার অনুভবের কানে যেন বাজে। ছেড়ে যাওয়ার যুগে এখন কেউ কারোর জন্য এতটা পাগলামি করে? সে ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। এটা দিয়ে আয়াত কি তাকে কিছু বুঝালো নাকি? অনুভবের তো বোধগম্য হলো না যেন। অনুভব সেসব বাদ দিয়ে আয়াতকে ডাক দিল। দুপুরে তাদের খাওয়া হয়নি। আয়াত যেন গভীর ঘুমে আচ্ছন্ন। অনুভবের ডাক আয়াতের কান অব্দি পৌঁছালো না যেন। অনুভব কি মনে করে আয়াতের মুখের উপর থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানে গুঁজে দেয়। হঠাৎ মুখে কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায়। আয়াতের ভয় পেয়ে চমকে উঠে বসে। মনে হয় যেন দুঃস্বপ্নের ঘোর কাটেনি এখনো। চোখ খুলতেই সামনে অনুভবকে দেখে যেন এক মুহূর্তে সাহস খুঁজে পায়। সে কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে অনুভবের বুকে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। বুকে মুখ লুকিয়ে নিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিতে থাকে, একটা আশ্রয়ের মতো। আয়াতের এই আচমকা ব্যবহারে প্রথমে থতমত খেয়ে যায় অনুভব। এমনটা একেবারেই আশা করেনি সে, কিন্তু পরক্ষণে সবটা বুঝে নেয়। ভয় পেয়েছে আয়াত, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্নে। আয়াতের তীব্র অস্থির শ্বাস প্রশ্বাস তার বুকের উপর স্পষ্টভাবে পড়ছে। অনুভব ধীরে ধীরে এক হাত বাড়িয়ে আয়াতের মাথায় হাত রাখে নরমভাবে। মাথা সহানুভূতির ছোঁয়ায় চুলে বিলি কেটে দিতে দিতে বলে, আয়াত, রিল্যাক্স, আমি আছি। ভয় পেয়েছিস? আয়াতের শরীর যেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অনুভব বেশি কিছু না ভেবে আয়াতকে নিজের সাথে মিশিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর আয়াত যেন নিজের মাঝে ফিরে আসে, কিন্তু নিজেকে কারো বাহুডোরে দেখে আয়াত মুখ তুলে তাকায়। অনুভব তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আয়াতের হুঁশ আসতেই দ্রুত অনুভবের থেকে সরে যায়, লজ্জায় মাথা নত করে ফেলে। তা দেখে অনুভব বলল, যখন নিজের মাঝে থাকিস না, তখন অনুভবের বুকটা প্রয়োজন পড়ে। আর এখন আমার থেকে দৌড়ে যাচ্ছিস। আমি একবার নিজের কাছে আনলে আর কিন্তু ছাড়া পাবি না, মনে রাখিস। আয়াত তখনও মাথা নিচু করে রয়েছে। ইস, এই লোকটা ইদানিং কি সব বলে। আয়াত যেন নিজেই ঘরের মাঝে যায়। অনুভব আয়াতকে দেখে বলল, হয়েছে, লজ্জা পেতে হবে না। আপাতত খাবার খেয়ে নে। আয়াতের ইশার কথা মনে হয়। ইস, সে কখন ঘুমিয়ে পড়ল। আয়াত অনুভবকে দেখে বলল, আমি কতক্ষণ ঘুমিয়েছি, আর ঈশার কি অবস্থা এখন? অনুভব এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আগের মতোই, তুই অনেকক্ষণ ঘুমিয়েছিস। এখন যা, ফ্রেশ হয়ে নে। আয়াত আর দ্বিরুক্তি করলো না, উঠে দাঁড়ায়। সে শরীরে জামা কাপড় ঠিক করে নিয়ে চারিদিকে তাকালো। তারপর সে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আয়াত ফ্রেশ হয়ে বের হলে রুমে কাউকে দেখতে পায় না। মনে মনে বলল, কই গেল এই লোক? অনুভব কেবিন থেকে বের হয়ে ঈশার কেবিনের দিকে যায়। দেখতে পায় রুবায়েত কেবিনের বাইরে বসে আছে। অনুভব এগিয়ে এসে তাকে ডাক দিল। রুবায়েত ডাক শুনে অনুভবের দিকে তাকায়। তার চোখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে, মুখটা কেমন নির্জীব হয়ে গেছে। অনুভবের ভিতরটা ধক করে উঠে, যেন অনুভব নিজে একটু অন্তর্মুখী চরিত্রের। সে সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, অন্যদের মতো হাসতে পারে না, কিন্তু তার বন্ধুরা তার বিপরীতমুখী। আর রুবায়েত একটু বেশি হাস্যোজ্জ্বল ছিল। তাই রুবায়েতকে এমন বিমর্ষ ভগ্ন চেহারায় দেখে অনুভব ভিতরটা জ্বলে উঠে যেন। অনুভব রুবায়েতের কাঁধে হাত দিয়ে বলল, এভাবে ভেঙে পড়লে চলবে? বল, সব ঠিক হবে। চল, কিছু খাবে। এইভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বি। ডক্টর বলল তোর শরীর অনেক দুর্বল। রুবায়েত চুপচাপ বসে আছে। অনুভব রুবায়েতকে টেনে বাইরে নিয়ে যায়। ফোন বের করে আয়াতকে একটা ছোট মেসেজ দেয়। চারিপাশে তখন ঘন কালো অন্ধকার, তবুও শহরের আকাশে যেন এক ঝলমলে আলোয় ভেসে যাচ্ছে সবকিছু। দিনের চেয়ে যেন রাতে এখন এখানে বেশি মোহময়। নিশুতি রাতেও ব্যস্ত শহর তার ছন্দ হারায় না। আলোকিত বাতি আর নানান রঙের ঝলকে শহরের আকাশে রাত্রি হয়ে ওঠে আরো সৌন্দর্যমণ্ডিত। অলিগলিতে মানুষের আনাগোনা থামে না কখনো। ঘুমহীন এই শহর যেন এক অবিরাম স্পন্দনের নাম। অনুভব রুবায়েতকে নিয়ে বাহিরে এসেছে। অনুভবের মাথা ধরেছে কোপ। হসপিটালের রুবায়েত যেন কেমন প্রাণহীন হয়ে পড়েছে।
তারা একটা চায়ের দোকানে পাতানো বেঞ্চে বসে। রুবায়েত আকাশের দিকে তাকিয়ে আছে। রাতের আকাশে তারারা মিটিমিটি হাসছে যেন। রুবায়েতকে কিছু খেতে বললে সে খাবে না জানায়। সন্ধ্যার দিকে একটু খাইয়েছিল ধরে বেঁধে। অনুভব রুবায়েতের দিকে তাকায়। কেন যেন আজ অনুভবের মনটাও শীতল হয়ে গেছে আয়াতের কথা শুনে। ভালোবাসা বড়ই অদ্ভুত। এই ছেলেটা তার বোনকে এত পাগলের মতো ভালোবাসে কখনো স্বপ্ন ভাবেনি, কখনো সে এরকম কিছু চোখেও পড়েনি। লুকায়িত ভালোবাসাগুলো হয়তো এরকম। কোনো চাপ পাওয়া থাকে না, মনের গভীর থেকে অনুভব করে। আচ্ছা, আমিও কি গভীর থেকে এত অনুভব করি কাউকে? না করলে কেন আমার মনের ভিতরে এতটা জায়গা দখল করে আছে সে? অনুভব ছাউনির ভিতরে গিয়ে 2 কাপ চা হাতে নিয়ে 1 কাপ রুবায়েতের হাতে দেয়। রুবায়েত কাপটা হাতে নেয় নিঃশব্দে। অনুভব বেঞ্চে বসে চায়ের কাপে চুমুক দেয়, তারপর বলে, ঈশার এই অবস্থা, ওদিকে তিথি, কি করবি ভাবছিস? কি ভাববো আমি? সফি তোর বিয়ে ঠিক করেছে। যাকে এতদিন ভালোবাসলাম, চোখে চোখে রাখলাম, কখনো অপর পুরুষ সান্নিধ্যে আসতে দেইনি, সেই ভালোবাসাকে নিশ্চয়ই আমি কবর দিব না। যদি কবর দিতেই হয়, আমাদের দুজনকে দিয়ে দিস। আমি না বাঁচলে তোর বোন সুস্থ হবে কি? আর তোর বোন আমায় ফাঁকি দিলে আমি বেঁচে কি করব? মা আমার মতামত না নিয়েই এই কাজ করছে, সেটা মা বুঝবে। 2 দিনের সিদ্ধান্তের জন্য আমি আমার এত বছরের আগলে রাখা ভালোবাসা বিসর্জন দিতে পারি না। রুবায়েত একটু থেমে আবারও বলল, তুইও তো আয়াতকে অনেক ভালোবাসিস। আয়াতের সকল বিপদ আপদে ছায়ার মতো পাশে ছিলিস। দূরে গিয়েও তুই আয়াতের নিজের মতো করে পরিচালিত করছিস। এমনকি আয়াতের উপর কোনো পর পুরুষের ছায়া মারাতে দিসনি। তুই মুখে না বললেও আমি অন্তত সব জানি। তুই দূরে গিয়েও আয়াতের উপর তোর নজর ছিল প্রখর। তাই আমি কাছ থেকে আগলে রেখে কিভাবে ছাড়ি বল? ভালোবাসা কি একদিনের ব্যাপার? অনুভব বলার মতো কিছু পেল না। আসলে অনুভবকে গোড়া থেকে রুবায়েত আর আহান পুরো ওটা জানে, চিনে। শুধু বিয়ের ব্যাপারটা লুকায়িত ছিল মাত্র। সময় গড়ালো। আয়াত ঈশার কাছে একা রয়েছে, তাই অনুভব আর দেরি করলো না। তারা উঠে দাঁড়ালো, বিল দিয়ে হসপিটালের দিকে চলে গেল। অহমিকা শেখ মেয়ের জন্য জায়নামাজে বসে দোয়া করছেন। রহিমা তাদের জন্য রান্না বান্না করছে। আয়েশারা সকলে শেখ ম্যানশনে এসেছে। ভাইয়ের পরিবারের এই দুঃসময়ে যদি পাশে না থাকে তাহলে কিসের ভাই বোন? তাছাড়া তার ছেলের যে অবস্থা তাতে তিনি নিজেও বুঝেছেন ঈশাকে ঠিক কতটা ভালোবাসে। তিনি ছেলের বিষয়ে কখনো ভুল সিদ্ধান্ত নেননি। ছেলেও কখনো তাকে কোনো কিছু নিয়ে অভিযোগও করেনি। কিন্তু এই প্রথম নিজের করা কাজে নিজেই অনুতপ্ত। আয়েশা খুব ভালো করেই বুঝেছেন রুবায়েতের কাছে ঈশার জায়গাটা ঠিক কোথায়। কিন্তু তিথি, ইব্রাহিম শেখ সোফায় বসে আছেন। আয়েশা ইব্রাহিম শেখের কাছে গিয়ে বসে বলল, ভাইজান, ইব্রাহিম শেখ চোখ তুলে তাকালো। একটা বাবার অসহায়ত্ব যেন ফুটে উঠেছে। নরম স্বরে বলল, কিছু বলবি আয়েশা? আয়েশা তার বড় ভাইকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসে। বড় ভাই সবসময় তার পাশে থেকেছেন বলেই হয়তো তাদের মধ্যে এক ধরনের অটুট সম্পর্ক গড়ে উঠেছে। অন্যদিকে ছোট ভাই প্রায়ই দূরে থাকার কারণে আয়েশার সঙ্গে তার সেই ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি। তার 2 ভাবি মাটির মানুষ। ননদ হিসেবে কখনো দুর্ব্যবহার অন্যদের মতো করেনি, বোনের মতো দেখেছিল। তার ছোট ভাবির অকাল মৃত্যুতে তিনিও অনেক ভেঙে পড়েছিলেন। আয়েশা ইব্রাহিমের দিকে তাকিয়ে নিচু করে বলল, ভাইজান, এই মুহূর্তে মনে হচ্ছে আমি কোনো বড় ভুল করে ফেলেছি। রুবাইয়েতের চোখের দিকে তাকালে আমি তার ভেতরে অস্থিরতা স্পষ্ট দেখতে পাই। ইশারা এমন অবস্থা, রুবাইয়েতের এই পাগলামি সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আমি এই কোনো সিদ্ধান্ত নিতে ভুল করছি। সব সময় ভেবেছি আমি যা করছি তা ওর ভালোর জন্য করছি। ছোট থেকে আজ অবধিও কখনো আমার কোনো সিদ্ধান্তে প্রশ্ন তোলেনি, কোনো অভিযোগ করেনি। হয়তো ভেবেছি আমার প্রতিটি সিদ্ধান্তে ও সন্তুষ্ট। কিন্তু এবার মনে হচ্ছে আমি ওর হৃদয়ে সবচেয়ে বড় চাওয়াটাই উপেক্ষা করেছি। রুবাইয়েতের বাবা ব্যবসার কাজ নিয়ে দেশে বিদেশে থাকেন। আমি একা হাতের ছেলে মেয়েকে বড় করেছি। সবসময় চেষ্টা করেছি ওদের কোনো চাওয়া অপূর্ণ না রাখতে। তাই ভেবেছিলাম ওর বিয়েটাও আমি নিজে গুছিয়ে দেব, ওকে না জানিয়ে দেব, যেন একটা চমক হয়। কিন্তু এখন বুঝেছি এই সিদ্ধান্তটা নেওয়ার আগে ওর মনের কথা জানা দরকার ছিল। ভাইজান, রুবায়েতে সত্যি ঈশাকে খুব ভালোবাসে।
তিথি এগিয়ে আসছিল আয়েশা বেগমের দিকে, কিন্তু হঠাৎই আয়েশার মুখে শোনা কয়েকটা কথা তার পা আটকে দেয়। হৃদয়ের গহীনে এক তীব্র প্রশ্ন খেলে যায়। রুবাই ভাই কি সত্যি তাকে নয় ঈশাকে ভালোবাসেন? চোখ দুটো ঝাপসা হয়ে আসে, জল চিকচিক করে ওঠে চোখের কোণে। বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে, যন্ত্রণায় ভারী হয়ে যায় নিঃশ্বাস। ভালোবাসা আসলে এমন কাউকে হাসায়, কাউকে কাঁদায়। আবার কোনো কোনো ভালোবাসা শুধু পোড়াতে জানে। তিথি নিজের মনে প্রশ্ন করে। আমি যদি শুধু ভালোবেসে এতটা কষ্ট পাই, তাহলে ঈশার অবস্থায় রুবাইয়ের ভাইয়ের হৃদয়ে কি তোলপাড় চলছে? চোখের জল গড়িয়ে পড়ে গেল বেয়ে, কিন্তু কাউকে দেখার সুযোগ না দিয়ে দ্রুতই তা মুছে ফেলে। মুখে এক মিথ্যে হাসি ফুটিয়ে এগিয়ে যায় সামনে, গলা স্বাভাবিক রেখে বলে। মামি, আয়েশা বেগম তিথির দিকে তাকান। তিথি কাছে গিয়ে এশার পাশে বসে পড়ে। আয়েশা বেগম এক হাত তিথির মাথায় রেখে মমতা ভরা কণ্ঠে বলেন। তোকে আমি মিথ্যে স্বপ্ন দেখিয়েছি রে তিথি, আমায় ক্ষমা করে দিস। ভেবেছিলাম তোকে একদিন নিজের ঘরে নিয়ে আসব, কিন্তু রুবাইয়ের যে ঈশাকে ভালোবাসে। তিথি মুখে হাসি ধরে রেখে ধীরে বলে। তার আমি জানি মামি, তাছাড়া হসপিটালে রুবাইত ভাইয়ের পাগলামি আমরা সবাই দেখেছি। আমি কিছু মনে করি নাই। যা আমার ভাগ্যে নেই তা নিয়ে মন খারাপ করে বা কি হবে? পর আবারও বলল। জীবন সঙ্গী তো তাকে করা উচিত, তাকে নিজের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসা যায়। রুবাইত ভাইয়ের সেই অধিকার আছে। তিথির গলা কাঁপছিল, কিন্তু তার ভেতরের ঝড়টা সে হাসির আড়ালে ঢেকে রেখেছে। কখনো কখনো ভালোবাসা মানে নিজেকে ভাঙা, আর সেই ভাঙা হৃদয় নিয়ে অন্যের ভালোবাসার পথ মসৃণ করে দেওয়া। তিথি আর কিছু বলল না। হঠাৎই যেন শব্দগুলো গলায় গভীরে আটকে গেল। দ্রুত উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায় সে। কোনো দ্বিধা নেই, কোনো প্রতিক্রিয়া নেই, যেন আরেক মুহূর্ত সেই জায়গায় থাকা তার পক্ষে সম্ভব নয়। বুকের ভেতরে জমে থাকা ভালোবাসাহীনতার যন্ত্রণা হু হু করে বেরিয়ে আসতে চাইছে, আর তিথি কিছুতেই সেটা থামাতে পারছে না। চোখের অশ্রুগুলো আজ বিদ্রোহ করেছে, থামার নাম নিচ্ছে না। সে ছুটে যায় ছাদের দিকে, যেন মুক্তি একমাত্র সেখানে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে, চোখ মুখ চেপে ধরে কান্না চাপতে চেষ্টা করে, কিন্তু পারছে না। শব্দহীন এক কান্না গিলে ফেলছে তার পুরো সত্তাকে, যেন হৃদয়টা ফেটে যাচ্ছে, আর সে ফাটল দিয়ে বেরিয়ে আসছে অজস্র ব্যথা। সময় তখন রাত 1টা। হাসপাতালের বাতাসে যেন একটা নিস্তব্ধতা ছেয়ে গেছে। চারিদিকে ঘুমিয়ে পড়েছে, শুধু কিছু মানুষের ভেতরকার অস্থিরতা জেগে আছে। রুবায়েত ঈশার পাশে একটা চেয়ারে বসে আছে। তাকে বারবার বাসায় যেতে বলা হয়েছে, কিন্তু সে কিছুতেই যেতে রাজি নয়। অনুভবও আজ জোর করেনি। সে জানে এমন কিছু করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই সময় আহান এসেছিল। অনুভব তাকে আগেই ডেকেছিল কিছু জরুরি কাজের জন্য। দুজন করিডোরের একপাশে দাঁড়িয়ে কথা বলে। অনুভব কাজগুলো বুঝিয়ে দেয়, আর তারপর আহান চলে যায়। অন্যদিকে আয়াত হসপিটালের করিডোরে জানালার পাশে দাঁড়িয়েছে। সে তাকিয়েছে দূরের আকাশের দিকে। চাঁদটা যেন বেশি বড় আর উজ্জ্বল। হাসপাতাল জুড়ে গভীর নিস্তব্ধতা, কোনো আওয়াজ নেই। আয়াতের চোখে ঘুম নেই। সন্ধ্যায় একটু ঘুমিয়েছিল বলেই হয়তো এখন ঘুম আসছে না। তার চোখে যেন হাজারো চিন্তার ভিড়। সেই মুহূর্তে অনুভব এক পলক আয়াতের দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াত কারো উপস্থিতি টের পেয়ে পাশে ফিরে তাকায়, দেখে অনুভব তার পাশেই দাঁড়িয়ে। দুজনের চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কিছু বলে না। তারপর আয়াত আবারও জানালার দিকে ফিরে তাকায়। অনুভব ধীরে বলে। এখানে দাঁড়িয়েছিস যে? অনেক রাত হয়েছে। আয়াতের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অনুভব একটু ধমকে সুরে বলল। কিছু বলেছি আমি? আয়াত এবার অনুভবের দিকে তাকে একটু গম্ভীর ভঙ্গিতে বলল। একটা সত্যি কথা বলবেন অনুভব ভাই? অনুভব চোখ সরিয়ে সামনের দিকে তাকালো, গলা একটা নির্লিপ্ত স্বর। কি বলবি বল। আয়াত এবার একটু বেশি সিরিয়াস হয়ে বলল। আপনি গত বছর শেখ ম্যানশনে এসেছিলেন তাই না? আমি আপনাকে দেখেছি। আয়াতের কথায় অনুভব যেন খানিকটা চমকে উঠল। মুহূর্তের জন্য চোখে পড়ল বিস্ময়ের ছায়া, কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল। সে ঠান্ডা গলায় বলল। রাত দুপুরে কি তুই পাগল হয়ে গেছিস? আমি তো দেশে ফিরেছি, একদিন হলো। তাহলে গত বছর কিভাবে ম্যানশনে যাব? একটু প্রশ্রয় কি দিলাম, মাথায় চড়ে বসছিস? অনুভবের কথা শুনে আয়াত থতমত খেয়ে যায়। সে কি বলল আর কত কথা শুনিয়ে দিল। আয়াত মুখখানা গোমরা করলো, আর কিছু বলল না। আবার আকাশ দেখতে লাগলো। আয়াতের মুখটা চাঁদের আলো স্পষ্ট দেখতে পায় অনুভব। অনুভব নিঃশব্দে হাসলো মাত্র। তারপর অনুভব আয়াতের হাত টেনে ধরে নিজের দিকে নিয়ে আসে। তারপর বলল। চল এখান থেকে। চাঁদের কলঙ্ক তোর গায়ে মাখতে হবে না, তুই শুধু আমার কলঙ্ক মাখবি। অনুভবের এমন কথায় আয়াত গোল গোল চোখে তাকায়। ইদানিং সেই অনুভবকে একদম চিনতে পারে না, যেন ফর্সা মুখটা লাল হয়ে গেছে যেন। চটজলদি সেখান থেকে চলে যায় আয়াত।
রাতের ঘন কালো অন্ধকার কেটে আসে নতুন দিনের সূচনা। রাত পেরিয়ে যখন প্রথম ভোরের আলো দেখা দেয় তখনই যেন মানুষের মধ্যে জেগে ওঠে নতুন দিনের কর্মচাঞ্চল্য। হাসপাতালের করিডোরে শুরু হয় মানুষের আসা যাওয়ার দৃশ্য। কেউ আসছে, কেউ ফিরে যাচ্ছে, কারো চোখে ক্লান্তি, কারো মুখে আশার ছায়া। আবার কেউ প্রিয় মানুষের সুস্থতার প্রতীক্ষায় নির্বাক দাঁড়িয়ে সময়ের সঙ্গে যুদ্ধ করছে। এই করিডোর যেন শুধু ইট পাথরের পথ নয়, এখানে জড়িয়ে আছে হাজারো মানুষের আশা, অপেক্ষা। সকালের দিকে হসপিটালে উপস্থিত হয় অহমিকা শেখ, আয়েশা, তিথি। অনুভব তখন কিছু কাজে বাইরে গিয়েছিল। আয়াত তাদের দেখে বলল, বড় আম্মু, অহমিকা শেখের চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মেয়ের জীবনে মরণের মাঝখানে মা হয়ে কিভাবে গলা দিয়ে খাবার নামাবে। আয়াতের ডাকে অহমিকা তাকায় তার দিকে, চোখে তার অসহায়ত্ব ভরা। আয়াত অহমিকা শেখকে বলল, আয়েশা ছেলের দিকে তাকায়। রুবায়েত কেমন জানি চুপচাপ। আয়েশার সাথে কথা বলা তো দূর, তাকালো না, সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আয়েশা বেগম রুবায়েতের পাশে বসে বলল, রুবায়েত মায়ের কথায় চোখ তুলে তাকালো। রুবায়েত যেন পাথর হয়ে গেছে, খায় না, ঘুমায় না, শরীর ঠিক থাকবে কিভাবে। রুবায়েত চুপচাপ উঠে দাঁড়ালো। মায়ের উপর বড্র অভিমান, অভিযোগ। এত বড় একটা কাজ করলো, তাকে একটাবার বলেনি। রুবায়েত উঠে ঈশার কেবিনের দিকে যায়। প্রতিমধ্যে তিথির দেখা পায়। রুবায়েত মুখ ফিরিয়ে সামনে এগুতে নিলেই তিথি ডাক দেয়। রুবায়েত ভাই, রুবায়েতের পা থেমে যায়। তিথি এগিয়ে এসে বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। রুবায়েত কঠিন স্বরে বলল, কি বলবি আমি জানি সেটা। মা আমার মতামত না নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। আমার এতে কিছুই করার নাই। আর না তোকে আমি ভালোবাসি, আমি শুধুমাত্র বোনের নজরে দেখছি তোকে, নাথিং ইলস। রুবায়েতের কথা শুনে তিথির ভিতরটা ধক করে ওঠে। রুবায়েত তাকে ভালো না বাসলেও সে তো বাসে। ভালোবাসার মানুষের কাছ থেকে এমন কথা শুনে তিথির মনের ভেতরটা যেন হাহাকার করে। ভালোবাসা এত কষ্ট দেয় কেন? ভালোবাসা এত পোড়ায় কেন? কাউকে ভালোবাসা তো দোষের কিছু না, তাহলে আমি কেন ভালোবেসে এত যন্ত্রণা পাচ্ছি? তিথি গলায় যেন কথাগুলো আটকে যায়। দলাপাকি কান্নারা বেরিয়ে আসতে চায়, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, তুমি যা ভাবছো সেরকম কিছুই নয়। আমি জানি তুমি আমায় পছন্দ করো না, তুমি ঈশাকে ভালোবাসো। তোমার কাছে ঈশার জায়গা ঠিক কোথায় তা আমরা সকলে দেখেছি। তুমি প্লিজ মামির উপর রাগ করো না। রুবায়েত কিছু না বলে তিথিকে পাশ কাটিয়ে যায়। অনুভব 11টার দিকে কাজ সেরে হসপিটালে আসে। এসে মা ও ফুপিকে দেখতে পায়। আয়াতের বিষণ্ণ মুখটা অনুভবের চোখে এড়ালো না। অহমিকা শেখের কাঁধে আয়াত মাথা দিয়ে আছে ক্লান্ত ভঙ্গিতে। মেয়েটা তার মামা বাসা থেকে সোজা এখানে এসেছিল, এখনও সেই পোশাকে রয়েছে। চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে, ঠোঁটগুলো শুকনো রংহীন, মাথায় লম্বা চুলগুলো এলোমেলো। অনুভব আয়াতের দিকে তাকিয়ে ভাবলো আয়াতকে বাসা নিয়ে যাবে। অনুভবের চোখে কিছু একটা পড়তেই অনুভব বিড়বিড় করে বলে, কেয়ারলেস। তাছাড়া হসপিটালের ফিনাইলের গন্ধ যেন জামা কাপড়ে লেগে আছে। আয়াত এসব গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু পরিবার এমন দুঃসময়ে দূরে থাকে কি করে? তাই তো সবকিছুর পরেও এখানে আছে। রাতে অনুভব দেখেছিল আয়াত খাবারও খেতে পারেনি তেমন, তাই ভাবলো আয়াতকে নিয়ে এসে এখন বের হবে। অহমিকা শেখের কাছে গিয়ে বলল, মা, অহমিকা শেখ অনুভবের দিকে তাকায়। অনুভব আবারও বলল, তোমরা এসছো? আমি আয়াতকে নিয়ে বাসায় যাই, ওর ফ্রেশ হওয়া দরকার। এখানে খাবার আছে, তোমরা খেয়ে নিও। অহমিকা শেখ ভাবলেন আসলে মেয়েটা তার মামার বাড়ি থেকে সোজা হসপিটালে এসেছে, এখনো আগের পোশাকে। চোখ মুখ কেমন জানি লাগছে। আসলে আয়াতের খারাপ লাগছে, গা গুলিয়ে পড়ছে যেন। তাই অহমিকা আয়াতকে ডাক দিলেন। আয়াত ক্লান্ত চোখে তাকায়। অহমিকা বললেন, খারাপ লাগছে আয়াত? আয়াত পিটপিট করে তাকায়, তারপর মুখ ফুটিয়ে বলে, জি বড় আম্মু। অহমিকা বুঝলেন আয়াতের শরীর খারাপ লাগছে, তাই আয়াতকে বললেন, তুই বরং বাসায় যায়, কেমন? আরো আমরা এখানে আছি। আয়াত তা শুনে বলল। আয়েশা বলল, কোনো কথা নয়, তুই বরং গিয়ে রেস্ট কর, পরে আবার আসিস। আয়াত কিছু বলবে তার আগে অনুভবের রাশভারী কণ্ঠ ভেসে উঠে। এত কথা বলছিস কেন? এখানে মা আছে, ফুপি আছে। অনুভব উঠে আয়াতের হাত ধরে টেনে ধরে আয়াতের পিছন থেকে নিজের সামনে দাঁড় করায়। অহমিকা শেখকে আসি বলে আয়াতকে টেনে বাইরে নিয়ে আসতে ধরে। আয়াত তা দেখে হতভম্ব হয়ে যায়, তাই কিটমিটে মেজাজে বলল, ছাড়ুন, এভাবে কেউ টানে? বড় আম্মুকেও কিছু বলতে দিলেন না আপনি? সবার সামনে টানছেন কেন? তারপর পেটে হাত দিয়ে বলে। পেটে ব্যথা করছে। অনুভব দাঁড়িয়ে যায়, চারিদিকে তাকিয়ে গায়ের কোটটা খুলে আয়াতের কোমরে বেঁধে দিয়ে বলে, স্টুপিড, এত কেয়ারলেস কেন তুই? আয়াত চোখ মুখ খিচে ফেলে, কোমর যেন টেনে ধরেছে, দু হাতে পেট চেপে ধরে সে। অনুভব আয়াতের অবস্থা বুঝলো। মাসের এই সময়টা প্রত্যেক মেয়ের কষ্টদায়ক হয়ে ওঠে।
অনুভব আয়াতকে পাজাকুলা তুলে নিয়ে গাড়িতে বসে, আয়াতকে নিজের দিকে টেনে একসাথে জড়িয়ে নিয়ে ড্রাইভ করে। মার্কেটের কাছে এসে আয়াতকে রেখে সে একটা ফার্মেসির দোকানে যায়, প্রয়োজনীয় জিনিসপত্রের মেডিসিন নিয়ে আবার দ্রুত পায়ে ফিরে আসে। আয়াত পেটের ব্যথায় কাতরাচ্ছে, যেন প্রতিবারই তার এরকম অসহনীয় যন্ত্রণা হয়। আয়াত যেন ফুপিয়ে কেঁদে ওঠে। অনুভব তা দেখে গাড়িতে বসে আয়াতকে আগলে নেয়, আয়াতের গালে হাত দিয়ে বলে, তোর এই যন্ত্রণার ভাগ নিতে পারলে সমস্ত ব্যথা আমি নিতাম। প্রকৃতির নিয়ম যে ভিন্ন, আমি সব পারলেও তোর কষ্টের ভাগ নিতে পারবো না। সেই সামর্থ্য যে আমার নেই। তারপর অনুভব আয়াতকে নিয়ে ম্যানশনে ফিরে আসে। আয়াতকে কোলে নিয়ে আয়াতের রুমে নিয়ে যায়। ততক্ষণে আয়াতের জামা ভিজে একাকার হয়ে গেছে। আয়াতকে কোলে নেওয়াতে অনুভবের শার্টের হাতার কাছেও লেগে যায়। সেদিকে খেয়াল নেই তার। আয়াতকে বিছানায় শুইয়ে দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো বিছানায় রেখে দেয়। তারপর রহিমা খালাকে ডাক দেয়। অনুভব নিজের ঘরে গিয়ে গায়ের শার্টটা খুলে ফেলে, তাকিয়ে দেখে লাল তরল পদার্থ। অনুভবের কেন জানি ঘৃণা লাগলো না, বরং আয়াতের ব্যথাতুর মুখটা ভেসে উঠল। অনুভব দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে যায়। রহিমা এসে আয়াতকে সাহায্য করে। রহিমাও জানে আয়াতের এই সময় প্রচুর পেটে ব্যথা হয়। আয়াত একেবারে গোসল করে নেয়। হসপিটাল থেকে যেন তার গা গুলিয়ে আসে, তার উপর অতিরিক্ত গরম। আয়াত ওয়াশরুম থেকে বের হতে রহিমা আয়াতকে ধরে বিছানায় বসায়। অনুভব নিজের হাতে আয়াতের জন্য নুডলস রান্না করে। আয়াতের রুমে দরজার কাছে আসতে রহিমা বাইরে চলে যায়। অনুভব খাবার নিয়ে আয়াতের কাছে যায়। আয়াত আধা শোয়া হয়ে আছে। অনুভব খাবার আয়াতের কাছে দিলে আয়াত নাক মুখ কুঁচকে ফেলে বলে, এখন খেতে ইচ্ছে করছে না। আয়াতের কথা শুনে অনুভব ধমক দিয়ে ওঠে। নুডলসের বাটিটা সামনে ধরে বলে, ঔষধ খেতে হবে, 5 মিনিটের ভিতরে খেয়ে নে। আমার রাগ আসছে এই মুহূর্তে। আয়াত মুখটা ভার করে নুডলসের বাটিটা নেয়। অনুভব উঠে আবারও বাইরে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরেও আসে। হাতে রয়েছে হট ব্যাগ। আয়াতের খাওয়া হয়ে গেলে অনুভব একটা ব্যথানাশক ওষুধ খাইয়ে দেয়। তারপর হট ব্যাগটা হাতে দিয়ে বলে পেটে রাখতে, এতে আরাম লাগবে। আয়াতকে শুয়ে দেয়। তার জরুরি ফোন আসে, সে দ্রুত বাইরে চলে যায়। ঈশার জ্ঞান ফিরেছে। কথাটা শুনে অহমিকা শেখ দৌড়ে মেয়ের কাছে যায়। ঈশার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, চোখ দুটো আস্তে আস্তে খুলতে চেষ্টা করে, কিন্তু লাইটের আলোয় ঝলকে তার চোখে লাগে। ঈশার চোখের পাপড়িগুলো নড়ে চড়ে। অহমিকা কান্নারত ভাবে বলে, ঈশা। মা, আমায় শুনতে পাচ্ছিস? তাকা আমার দিকে। ঈশা শুনতে পায় মায়ের কথা, কিন্তু তার পুরো শরীর যেন অবশ হয়ে আছে। সে আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করে, তবে সে কই আছে সেটা তার মাথায় বোধগম্য হচ্ছে না। সে শুধু পিটপিট করে তাকায়। ঈশার জ্ঞান ফেরার কথা ইব্রাহিম শেখের কাছে পৌঁছাতে তিনি দ্রুত সমস্ত কাজ ফেলে হসপিটালে ছুটে আসে। অনুভব ওর কাছেও এই খবর যায়। অনুভব চলে আসে হসপিটালে। ইব্রাহিম শেখ মেয়ের কেবিনে গিয়ে মেয়ের পাশে গিয়ে বসে। অহমিকা শেখ তখনও ঈশার পাশে বসেছিল। ইব্রাহিম শেখ বলল, আমাদের মেয়ের জ্ঞান ফিরছে। আজ রাত ও চোখ যেন পানি দেখা দেয়। সকলে ঈশার সাথে একে একে দেখা করে বাইরে যায়। ডক্টর বলে বেশিক্ষণ রোগীর কাছে থাকা যাবে না। রুবায়েত এখনো ঈশার সাথে দেখা করেনি। তার যেন ভয় করছে। তারই কারণে ঈশার আজ এই অবস্থা। তাকে দেখে যদি উত্তেজিত হয়ে হিতে বিপরীত কিছু হয়, তখন এই ভয়ে সে মাথা নিচু করে করিডোরের চেয়ারে বসে থাকে। এই কয়দিন এই ঈশার জন্য পাগলামি করলেও আজ ঈশার সামনে যাওয়ার সাহসটুকু হচ্ছে না। অনুভব রুবায়েতের পাশে গিয়ে বসে রুবায়েতের কাঁধে হাত দিয়ে বলে, ঈশার জ্ঞান ফিরেছেন, তুই এখনো দেখা করলি না যে? রুবায়েত চোখ তুলে তাকায় অনুভবের পানে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার তোর বোনের সামনে যাওয়ার সাহস হচ্ছে না রে। আমায় দেখলে সে উত্তেজিত হবে, এতে করে ওর ব্রেনে আঘাত লাগবে। আমি যাব না রে আমার লিটন গার্লের সামনে। কিছুই হবে না, তুই গিয়ে একবার দেখা করে নে। অনুভব হাসলো। এই কয়েকদিনে রুবায়েতের পাগলামি দেখলেও আজ যেন সে অন্য একটা রুবায়েতকে দেখছে। তার বোনের জন্য পাগলামি করে এখন সামনে যেতে ভয় পাচ্ছে। অনুভব রুবায়েতকে আশ্বস্ত করে বলল। রুবায়েত কি করবে ভেবে পাচ্ছিল না। তার তো যেতে ইচ্ছা করছে, কিন্তু ঈশার কথা ভেবে সে এখনো বসে রয়েছে। রুবায়েত এখনো বসে আছে দেখে অনুভব বলল, এখনো বসে আছিস যে? রুবায়েত আনমনে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল। যাচ্ছি। এই বলে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কেবিনের দরজার সামনে গিয়ে থেমে দাঁড়ালো। মনে মনে আল্লাহকে ডেকে নিল একবার নীরব প্রার্থনা, যেন ঈশার পাশে থাকার শক্তিটুকু পায়। তারপর ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকতেই দেখতে পেল ঈশা চোখ বন্ধ করে শুয়ে আছে, নিস্তেজ দেহ। রুবায়েত আস্তে করে এগিয়ে গিয়ে চুপচাপ ঈশার হাতটা ধরে বসলো। হাতের মৃদু স্পর্শে ঈশা ধীরে চোখ খুললো। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে দেখে রুবায়েত তার সামনে বসে আছে। রুবায়েতকে দেখে ঈশার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিছু বলার শক্তি নেই তার, নড়াচড়ারও শক্তি নেই, কেবল চুপচাপ তাকিয়ে থাকা। ঈশার চোখে জল দেখে রুবায়েত তার হাতে অশ্রু মুছে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, এই কাঁদিস কেন ঈশা? আমার কারণে যদি তোর কোনো কষ্ট হয়, যদি আমার উপস্থিতিতে তুই অস্বস্তি বোধ করিস, তাহলে আমি আর আসবো না, কথা দিচ্ছি। কিন্তু প্লিজ তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।
তোর সুস্থতা যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রুবায়েত ঈশার হাতটা একটু টেনে ধরে বুকে চেপে ধরে বলে, জানিস আমার এইখানে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারি না। তোকে এই অবস্থায় দেখে আমি ভালো নেই ঈশা। আমি মরে যেতাম, সত্যি আমি মরে যেতাম। তোকে আঘাত করেছিলাম তাই না? আমার এই হাত দিয়ে দেখ, দেখ আমি আমার হাতকে পানিশমেন্ট দিয়েছি। এই বলে রুবায়েত নিজের হাত সামনে তোলে। হাতের আঙ্গুলগুলো ছিলে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, রক্ত জমাট বাঁধা। হাতের তালুতে পোড়া যাওয়ার মতো হয়ে গেছে। ঈশা শুধু নীরব দৃষ্টিতে রুবায়েতের হাতের দিকে তাকে। ঈশা চোখ টলমল করছে, কিন্তু না কিছু করতে পারছে আর না বলতে। ঈশা একটু ছটফট করতে লাগে, কপালের কাটা জায়গাটায় টান লাগতে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। রুবায়েত তা দেখে বলল। এরই মাঝে নার্স এসে জানায় এখানে আর থাকা যাবে না। রুবায়েত তা শুনে উঠে দাঁড়ায়, দু হাতে নিজের চোখের পানিটুকু মুছে নেয়, অতঃপর বাইরে যায় সে। সময় সময় এক অদ্ভুত শক্তি, নিজের গতিতে এসে এগিয়ে চলে, কারো জন্য অপেক্ষা করে না। যে সময় একবার চলে যায় তার কখনো ফিরে আসে না। সময় আমাদের শেখায় অনেক কিছু, কখনো হাসায়, কখনো আবার চোখ ভিজিয়ে দেয়। আমরাও চলি সময়ের সাথে তাল মিলিয়ে, তবে সময়কে কখনোই ধরে রাখা যায় না। সে যেন এক বালির মতো, হাতের মুঠো থেকে ফসকে যায় নিঃশব্দে। এই স্রোতধারার মধ্যে নিমিষে চলে যায়। দিন পেরিয়ে রাতের ঘন কালো অন্ধকারের মাঝে বিলীন হয়ে যায়। চোখের পলক কেটে গেছে একটি মাস। এই এক মাসে শেখ পরিবারে বয়ে গেছে হাসি, কান্নার, আনন্দের মিশ্র স্রোত। সময়ের এই ক্ষণিক পরিসরে অনেক কিছুই বদলে গেছে। আয়াত আর অনুভবের সম্পর্ক আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। ঈশা এখন আগের চেয়ে সুস্থ, যদিও এখনো পুরোপুরি সেরে ওঠেনি। ডাক্তার স্পষ্ট করে বলেছেন অতিরিক্ত চাপ নেওয়া একেবারেই নিষেধ। মাথার চোট এখনো পুরোপুরি সারেনি। ঈশাকে বাসায় ফিরিয়ে আনার পর রুবায়েত আর কখনো শেখ মেনশনে পা রাখেনি, একবারও দেখতে আসেনি সে। এদিকে আয়াতের পরীক্ষাও শুরু হয়ে গেছে, আর বাকি আছে মাত্র শেষ একটি পরীক্ষা। আয়াত এখন পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করেছে। আশেপাশের জগৎ যেন তার কাছে অস্তিত্বহীন হয়ে গেছে। ছোটবেলা থেকে পরীক্ষার সময় সে এমন, খাওয়া দাওয়া, গোসল সবকিছু ভুলে যায়। অনুভব এসব নিয়ে মাঝে মাঝে রাগ করলেও আয়াত তেমন পাত্তা দেয় না। অভ্যাস তো আর একদিনে গড়ে ওঠে না, মানুষ তো অভ্যাসের দাস। তাই অনুভবও এখন এসব নিয়ে আর বেশি কিছু বলে না। ভোরবেলা থেকেই আয়াত পড়ায় বসে পড়ে। যত পড়ছে ততই যেন হারিয়ে যাচ্ছে সে বইয়ের পাতায়। কিন্তু মনটা যেন দিনকে দিন অনুভবে আটকে যাচ্ছে। অনুভবের যত্ন নেওয়া, রাগ করা সবকিছুই আজকাল আয়াতের ভীষণ ভালো লাগে। আয়াত ঘড়ির দিকে তাকায়, 6টা বাজে। আয়াত পড়া ছেড়ে উঠে দাঁড়ায়। তার একটা ডেয়ার আছে যা ফারাহ তা নিয়ে আয়াতকে দিয়েছে। ডেয়ারটা হলো জামাইকে চুমু খাওয়া, তাও লিপস্টিক লাগিয়ে। আয়াত কথাটা শুনেই তো লজ্জা শেষ হয়ে যায়। মনে মনে বলে অনুভব ভাইকে চুমু খেতে হবে। সে এটা করতে না চাইলে ফারাহ বলে, নিজের জামাইকে চুমু খেতে লজ্জা কিসে? তার এই কথায় তা নিয়ে ফট করে বলে, তুই মনে হয় তোর জামাইকে দিনে রাতে চুমু খাস? আজ একটা জামাই নাই বলে চুমুহীনতায় ভুগছি। তানিয়ার কথায় ফারাহ থতমত খেয়ে যায়, উল্টো রাগ দেখিয়ে বলে, খাই তো, তুই বিয়ে করে চুমু খা। ছি, কি চুমুবাজ মহিলা। তানিয়ার ফারার কথায় আয়াত অদ্ভুতভাবে তাকায়। এরা দুটোই আসলে বিচ্ছু, মুখে কোনো কিছুই আটকায় না যেন। ফারা কথা ঘুরিয়ে আয়াতকে বলে, পরপুরুষকে খেতে বলিনি, এটা তোকে করতেই হবে। আর যদি না পারিস তাহলে বুঝবি তুই ভীতু। ফারার কথায় আয়াত বলেছিল, আমি মোটেও ভীতু নই, তুই অন্য কিছু করতে দে, না হলে আমি আমার ডেয়ার তুলে নিলাম। তুই ভীতু নস সেটা প্রমাণ কর। ওই সব ডেয়ার তুলে নেওয়ার রুলস নেই। তুই নিজের ইচ্ছেতে নিয়েছিস বেবি, এখন তোকে পূরণ করতেই হবে। আমি কোনো কথা শুনবো না। আয়াত তো ইচ্ছে মতো ফেসে গেছে, তার যে নিস্তার নেই। এই ডে আর পূরণের জন্য 2 দিন এটা সেটা বলেছে, কিন্তু আজ যেহেতু লাস্ট এক্সাম তাই আজ আর নিস্তার নেই। আয়াত ধীরে ধীরে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। বুকের ভেতরটা যেন কোনো অজানা ঝড় বইছে, হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুততায় ছুটে চলেছে। তার সারা শরীরে এই শিরশিরে এক অনুভূতি, এক প্রকার অবসতা ছড়িয়ে পড়েছে প্রতিটি স্নায়ুতে। সে কয়েক কদম এগিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিচ্ছবি দেখে চোখ নামিয়ে নেয় লজ্জায়। নিজেকেই যেন চিনতে পারছে না। গাল দুটো লাল হয়ে উঠেছে নিঃশব্দে এক উত্তাপে, যেন এক অপরিচিত স্নিগ্ধ আবেগে পুড়ে যাচ্ছে অন্তরটা। কাপা হাতে আয়াত লিপস্টিক তুলে নেয়, ঠোঁটে লাল রঙের ছোঁয়া বসিয়ে দেয়। নিজেকেই যেন এক নতুন রূপে গড়ে নিচ্ছে সে। আয়নায় তাকিয়ে নিজের প্রতিবিম্বে এক অজানা টান অনুভব করে। নিজের ভেতরকার রঙিন ঢেউগুলো যেন আয়নার কাছ ছুঁয়ে গলে পড়ছে নীরবে। আয়াত ধীরে দরজাটি খুলে বাইরে তাকায়। না, চারিপাশ একেবারেই নিঃসঙ্গ, কোথাও কেউ নেই। হালকা শ্বাস ফেলে সে নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে আসে অনুভবের দরজার সামনে। বুকের ভেতর যেন কেউ একটানা হাতুড়ি চালাচ্ছে, ধকধক ধকধক। দুঃসাহসী একটা কাঁপন তাকে দুপা পিছিয়ে দেয়। সে কি করতে যাচ্ছে ভাবতে এক অদ্ভুত শীতলতা তাকে গ্রাস করে নেয়। লজ্জা, ভয় আর একরকম অচেনা আবেশে যেন পুরো অস্তিত্ব জড়িয়ে যায়। আয়াত দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ।
নিঃশ্বাস আটকে আসে যেন। তারপর চোখ বন্ধ করে গভীর এক দম নেয়, নিজেকে সামলায়, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ধীর পায়ে সে সামনে এগিয়ে যায়, আস্তে করে দরজার হাতলে চাপ দেয়। আয়াত খট করে দরজা খুলে যায়, নিঃশব্দে ঘরে প্রবেশ করে সে। ঘরের ভিতর নিস্তব্ধতা, যেন জমে থাকা রাতের ঘন অন্ধকার, চারিপাশ নিস্পন্দ। নিঃশ্বাস ফেলার শব্দটাও যেন অতিরিক্ত মনে হয়। আয়াত এগিয়ে আসে বিছানার দিকে, ড্রিম লাইটের আবছা আলোয় চোখে পড়ে অনুভবে শান্ত ঘুমন্ত মুখ। খালি গায়ে কাত হয়ে শুয়ে আছে সে। একটা শিশু যেমন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, মায়ের আঁচলে ঠিক তেমনই। আয়াত থমকে দাঁড়ায়, শরীর যেন হঠাৎ করে কম্পিত হয়ে ওঠে, গলা শুকিয়ে আসছে, কথা বলার শক্তি নেই, দুটো পা জমে গেছে মাটিতে, আর একদমও যেন এগুলো সম্ভব নয়। হৃদয়ের ভিতরে ঢেউ উঠছে, যেন অজানা কোনো স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এক ধরনের উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠা, আবার কোথা থেকে যেন এক অচেনা উত্তেজনা। আয়াতের মনে হয় এখানেই তার সমস্ত স্নায়ু থেমে যাবে, নয়তো এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। আয়াত আর দাঁড়ালো না, গুটি পায়েক এগিয়ে গেল বিছানার দিকে, আস্তে করে বিছানায় বসলো। কেমন যেন লাগছে তার, ধরা পড়লে সে শেষ এটা নিশ্চিত। সাহস করে এসেছে যখন, তখন দ্রুত কাজ শেষ করে বেরিয়ে যাবে, নাহলে মরণ নিশ্চিত। আয়াত বুকে ফু দিয়ে একটা দম নেয়, তারপর আস্তে করে তার ঠোঁট এগিয়ে দেয় অনুভবের গালে। ঠোঁটের ছোঁয়া লাগতে অনুভব এক হাতে আয়াতের কোমর টেনে নিজের বুকের নিচে ফেলে। অনুভব আয়াতের উপরে আধা শোয়া হয়ে ঝুঁকে তাকায়। আয়াত যেন নির্বাক হতভম্ব চোখে তাকায়, পুরো শরীর যেন জমে যায় তার, কি থেকে কি হয়ে গেল। আয়াত, তুই আসছিস? অনুভবের হাতে ধরা পড়েই এক উত্তেজনায় বলেই ফেলে। ইন্না নিল্লা। অনুভবের ঘুম খুবই হালকা, একটুতেই তার ঘুম ছুটে যায়। দরজার খট করা শব্দে সে চোখের পাতা খুলে ফেলে, জহুরি চোখে তাকায় সেদিকে। কোনো চোর হতে পারে, এর আগে এমন হয়েছিল। অনুভব সামনে তাকায়, মেয়েরই পরিচিত সুঘ্রাণ নাকে আসে তার। ডিম লাইটের আলোতে আয়াতকে সে চিনতে ভুল করেনি, তাই দ্রুত চোখ বন্ধ করে নেয় সে। অনুভব আয়াতকে শক্ত করে ধরতে মেয়েটার সমস্ত শরীর যেন কেঁপে ওঠে, যেন বিদ্যুতের এক ঝলক তরঙ্গ বয়ে যায় তার শরীর জুড়ে। ঘাড়ের নিচ থেকে পায়ের পাতার দিকে শীতল স্রোত নেমে আসে, মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করে সে। লজ্জার ভয় তার মুখমণ্ডল স্পষ্ট ছাপ ফেলে গেছে, ঠোঁট নেড়ে অস্ফুট স্বরে বলে ওঠে। আল্লাহ, মাটি ফেটে দাও, আমাকে ঢেকে নে। এদিকে অনুভব ঘুম জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে। এখানে কি করছিস আয়াত? অনুভবের কণ্ঠ শুনে আয়াত কেঁপে ওঠে, শরীর থরথর করে কাঁপে, মুখের সব রং যেন মুছে যায়। গলা কাটা মুরগির মতো হাঁসফাঁস করতে থাকে, বুঝে উঠতে পারে না কি বলবে কি করবে। অনুভব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াতের মুখখানা যেন আতঙ্কে ছাপে আড়ষ্ট। হঠাৎই অনুভব হাত বাড়িয়ে আয়াতের ঠোঁট ছুঁয়ে দেয়, বুড়ো আঙ্গুল দিয়ে আয়াতের ঠোঁটের লিপস্টিকটা আলতো করে মুছে দিতে থাকে। লজ্জায় আয়াত মাথা ঘুরিয়ে নেয়, উঠে পড়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু অনুভব যেন থামতে দেয় না। আবারও শান্ত কণ্ঠে প্রশ্ন করে। এত সকালে আমার ঘরে কেন এসছিস? এবার একটু ভয় করে অনুভবের কণ্ঠে। আয়াত অস্পষ্ট স্বরে। এমনি এসেছিলাম। এমনি কেন এসছিস? ইঁদুর, হ্যাঁ ইঁদুর এদিকে এসেছিল। অনুভব ভাবে জবাব দেয়। আমাদের বাসায় ইঁদুর নেই। আয়াতের মুখটা ছোট করে ফেলে, মনে মনে বলে। ইস, কেন আসতে গেলাম? আর বাসায় ইঁদুর থাকলে কি ক্ষতি হতো? আয়াতের মুখটা দেখে অনুভব মুচকি হাসলো, তারপর আয়াতকে বলল। একটা পুরুষের রুমে এসে তার ইজ্জত হরণ করতে লজ্জা করে না? আমি হলাম শুদ্ধ পুরুষ, আর তুই কিনা আমার ঘুমের সুযোগ নিয়ে চুমু দিয়ে আমায় কলঙ্কিত করলে? আয়াত অনুভবের কথা শুনে গোল গোল তাকায়। সে আবার কিভাবে কলঙ্কিত করলো? একটা চুমুই খেয়েছে শুধু। আয়াত দাঁতে দাঁত পিষে বলল। চারুন, আমি কিভাবে কলঙ্কিত করলাম? পুরুষের কি কলঙ্ক আছে নাকি? অনুভব শান্তভাবে আয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে। অন্য পুরুষের জানি না, তবে আমার আছে, কিন্তু তুই সেটা হরণ করলি। এখন আমার কি হবে বল? আয়াত এবার সত্যিই বিরক্ত হয়ে গেল, কপাল চাপড়াতে ইচ্ছা করলো তার, কিন্তু পারলো না। তার হাত এখন অনুভবের শক্ত মুঠোয় বন্দি। এই লোকটা সবসময় কথায় কথায় এমন তেরামি করবে যেন ওইটাই তার ধর্ম। আয়াত মনে মনে নিজেকে কয়েকটা গালি দিল, ভাবলো এই জীবনে আর কখনো এই ঘরের কাছেও আসবো না। রাগে গজগজ করতে করতে সে নড়ে চড়ে উঠল, ক্ষিপ্ত স্বরে বলে উঠল। চারুন, এভাবে চিপকে আছেন কেন? নিজেকে শুদ্ধ পুরুষ ভাবেন, অথচ একটা মেয়েকে এভাবে ধরে রাখেন। অনুভব আয়াতের কথা শুনে হালকা হেসে ফেলল, সেই পরিচিত রাগ লাগানো ফিসফিসে হাসি। আমি কি তোর ঘরে গিয়েছিলাম নাকি? তুই নিজে তো এসছিস। এটা আমার রুম, মিস আয়াত। অফ, সরি, মিস নয়, ওটা মিসেস হবে। একটু থেমে কটাক্ষ মেশানো গলায় আবারও বলল। বাই দ্য ওয়ে, ঠোঁটে এসব কিসের প্রলেপ লাগিয়েছিস? দেখতে একদম বাজে লাগছে। বলেছিলাম না এসব লাগাতে মানা করেছিলাম? রাগে লাল হয়ে গেল আয়াতের মুখ। প্রলেপ নয়, এটা লিপস্টিক, বুঝলেন? আপনি বুঝবেনই বা কি করে? দাঁত চেপে বলল সে, হাতটা জোরে টান দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে। ছাড়ুন আমায়, থাকুন আপনি আপনার রুমেই।
আমি আর কোনো দিনও এ ঘরে আমার ছায়াও ফেলবো না। অনুভব আয়াতকে আরো শক্ত করে ধরে বলল। তা তো হবে না। তুই আমাকে চুমু দিয়েছিস, বিনিময়ে তোকেও কিছু দিতে হয়। আমি ঋণী হয়ে থাকতে চাই না। আয়াত অবাক হয়ে বলল। মানে? আয়াত কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে অনুভব এক হাতে তার হাত ধরে আরেক হাতে তার গলা। পরক্ষণে সে আয়াতের ঠোঁট আঁকড়ে ধরে চুমু খায়। একটা গভীর দাবিদার চুমু। আয়াত বিস্ময়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে, যেন চোখের সামনে সময় থেমে গেছে, শরীর জমে গেছে পাথরের মতো। কয়েক সেকেন্ড পর যখন পুরোটা উপলব্ধি করতে পারে তখন শুরু হয় তার ছটফটানি। হাত পা ছুটতে থাকে, চেষ্টা করে ধাক্কা দিতে, নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু সুঠাম দেহের অধিকারী অনুভবকে এক চুলও নাড়ানো যায় না এত সহজে। আয়াত ঠোঁট সরাতে চায়, প্রতিরোধ করতে চায়, কিন্তু অনুভব তাকে কোনো সুযোগই দেয় না। তার স্পর্শে, চাহনিতে, তীব্রতায় আয়াত যেন এক অদৃশ্য দেয়ালে আটকে পড়ে। প্রায় 5 মিনিট পর যখন অনুভবের তৃষ্ণা মিটে আসে তখন সে ধীরে ধীরে ছেড়ে দেয় আয়াতকে। ছাড়া পেয়ে আয়াত হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায়, বুক চেপে ধরে একটা গভীর নিঃশ্বাস নেয়, যেন এখনই দম বন্ধ হয়ে মারা যেত। চোখে জল জমে এসেছে তার। সে তাকায় অনুভবের দিকে, চোখে বিস্ময়, অভিমান আর কিছুটা ভয়ও। অনুভব ঠোঁটের কোণে লেগে থাকা লিপস্টিক মুছে নেয় নিজের বুড়ো আঙ্গুল দিয়ে, হালকা হাসি ঠোঁটে খেলে যায়, তারপর বলল। আমি অনুভব শেখ, কারো কাছে ঋণী থাকি না। আর আপন মানুষ হলে তো একদমই না। নিজের মানুষকে প্রয়োজনের থেকেও বেশি দে, বুঝলি? আয়াত অনুভবকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়, তারপর উঠে রাগী স্বরে বলে। অশুভ বিলাস পুরুষ লোক। বলে দৌড়ে বাইরে চলে যায়। অনুভব আয়াতের যাওয়া দেখে বালিশ নিয়ে শুয়ে পড়ে। সকাল 9টার দিকে সকলে নাস্তার টেবিলে বসে আছে, ঈশা, আয়াত ও ইব্রাহিম শেখ। অনুভব এখনো নিচে নামেনি। কয়েকদিন অনেক কাজের প্রেশার ছিল, আজ তার অফ ডে, তাই এখনো নিচে নামেনি। ইব্রাহিম শেখ আয়াতকে বললেন। পড়াশোনা কেমন চলছে আয়াত? আজ তো এক্সাম শেষ, তাই না? আয়াত খেতে খেতে জবাব দেয়। জি বড় আব্বু। রুবায়েত আজ অনেকদিন পর শেখ ম্যানশনে এসেছে। ডাইনিং এ ঈশা রুবায়েতকে দেখে চোখ নামিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। রুবায়েত ঈশার দিকে তাকায়, তারপর অহমিকা শেখকে ডাক দেয়। মামি, অনুভব কই? অহমিকা কিচেন থেকে চায়ের ট্রে হাতে নিয়ে ডাইনিং এ আসতে আসতে বলল। ও তো এখনো নামিনি, উপরেই আছে। অহমিকার কথা শুনে রুবায়েত বলল। আচ্ছা, আমি উপরে যাচ্ছি। অহমিকা তাড়া দিয়ে বললেন। আগে নাস্তা করে যা। রুবায়েত ঈশাকে পরখ করে বলল। এখন না মামি, পরে খাবো। এই বলে রুবায়েত উপরের দিকে চলে যায়। অনুভব তখন ঘুমিয়ে। রুবায়েত অনুভবের ঘরে এসে ঢুকে লাইট জ্বালিয়ে বিছানার দিকে যায়। হঠাৎ করে আলোক রশ্মি চোখে পড়ায় অনুভব চোখ মুখ কুঁচকে ফেলল। বিরক্তিতে উঠে বসে, দেখতে পায় রুবায়েত তার দিকে দাঁত কেলিয়ে হাসছে। অনুভব রুবায়েতকে দেখে বলল। তুই আমার রুমে? রুবায়েত এগিয়ে এসে বলল। সে কথা পরে হবে, আগে বলো তোমার গালে কিসের দাগ? লিপস্টিক তো মনে হচ্ছে। তোকে কে চুমু দিল? অনুভব গালে হাত দিয়ে বলে। তুই বুঝবি না। সকাল সকাল আমার রুমে কি? হ্যাঁ, এলাম এমনিতেই। তুই বাসায় আর আমি ফ্রিজে আছি, তাই আর কি। অনুভব ঘড়ির দিকে তাকায়, 9টা পার হয়ে গেছে। আয়াতকে নিয়ে ভার্সিটি যেতে হবে, তাই রুবায়েতকে বলল। আয়াতকে নিয়ে ভার্সিটি যেতে হবে, ওর আজ এক্সাম শেষ। রুবায়েত অনুভবের কথা শুনে বলল। ওয়েট ওয়েট আয়াত, আচ্ছা তোর গালে দাগটা কি অনুভবের দেওয়া? অনুভব ভ্রু কুচকে বলল। ইডিয়েট, বের হ আমার রুম থেকে। অনুভবের কথার প্রেক্ষিতে গুনগুন করে বেরিয়ে যেতে যেতে বলল। তুই গালে লিপস্টিকের দাগ নিয়ে থাকলে কিছু না, আর মেয়ে বলু তো সালা ক্যারেক্টার ঢিলা হে, সব কুছ তুমহারা লীলা খেলা হে। পরীক্ষার সময় প্রতিদিন সে নিয়ে যেত, আবার আনতো। অনুভব উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। প্রায় 20 মিনিট সময় ধরে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামে। আয়াত রেডি হয়ে গিয়েছে। অনুভবকে দেখেই সকালের দৃশ্য ভেসে উঠে। আয়াত মুখ নামিয়ে নেয়। একবার আয়াতকে এক পলক দেখে নাস্তার টেবিলে বসে। অহমিকা শেখ নাস্তা বেড়ে দেয়। অনুভব তাড়াতাড়ি করে খেয়ে নেয়, মায়ের দিকে তাকিয়ে বলে। মা আসছে। এই বলে সে পার্কিং এরিয়াতে যায়। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে অহমিকা শেখ বললেন। এখানে দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত যা। বড় আম্মুর কথায় আয়াত গুটিসুটি মেরে যায়। বাইকের কাছে অনুভব মাথায় হেলমেট পরে বসে আছে। আয়াত এসে চুপচাপ বাইকে উঠে বসে পড়ে, এক হাত অনুভবের কাঁধে রাখে। অনুভবও কিছু বলেনি, ভার্সিটির সামনে নামিয়ে দেয়। তখনই তানিয়া আর রুদ্রের আগমন ঘটে। আয়াতকে দেখে বলল। তুই এখানে দাঁড়িয়ে আছিস, সেটা এটা কে? এই কয়দিন গাড়িতে এসেছে বিধায়কে অনুভবকে দেখেনি। তারপর তানিয়া অনুভবকে পা থেকে গোড়া অবধি দেখে নেয়। অনুভব দ্রুত সেখান থেকে চলে যায়। তানিয়া অনুভবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে আয়াতকে বলল। এই হ্যান্ডসাম ছেলেটা কে? আমি তো পরে কাহাস ভাই। তানিয়ার কথায় আয়াত চোখ বড় বড় করে তাকায়, মনে মনে বলে। শয়তান মেয়ে, আমার জামাইয়ের দিকে নজর দিস, বেয়াদ্দব কোথাকার। তানিয়ার কথায় আয়াত বলল। তাতে তোর কি?
আমার কি মনে হয় আমি তো ভাই ফিদা তোর ভাই হয়ে, তাই না? এরই মাঝে ফারার আগমন ঘটে। তানিয়ার কথা শুনে বলল। কে কার ভাই, কি কথা হচ্ছে? তানিয়া বলল। আয়াতের ভাইয়ের কোথায়? ওকে রেখে গেল সেই হ্যান্ডসাম? আমি তো ফিদা। ফারা চোখ ছোট ছোট করে একবার আয়াতের দিকে আরেকবার তানিয়ার দিকে তাকায়। সে তো জানে আয়াতকে রেখে যায়, তাই তানিয়াকে দেখে বলল। হাঁস খেয়ে লাভ নেই, ওটা অলরেডি বুক করা। তুই কি করে জানলি? ফারা বলল। কারণ ওটা আয়াতের একমাত্র জামাই ভাই নয়। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।